গল্পটি শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। আমি শান্ত, বাসা ঢাকায়, আর পড়ালেখা করি ঢাকার এক স্বনামধন্য আলিয়া মাদ্রাসায়। মাদ্রাসায় পড়লেও আমি আর মাদ্রাসার 10 জন ছেলেদের মতো ছিলাম না। অর্থাৎ পাঞ্জাবি, জুব্বা এসব পরতাম না। শার্ট প্যান্ট পরতে বেশি পছন্দ করতাম। আর মাদ্রাসার অন্যান্য ছেলেদের মতো অতটা সাধুও ছিলাম না। সারাদিন গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতাম। গান বাজনা যেন লাইফের একটি পার্ট হয়েছিল। আর মুভি না দেখলে তো ঘুম আসতোই না। নতুন কোনো মুভি আসলেই দেখার জন্য পাগল হয়ে যেতাম, বিশেষ করে অ্যাকশন মুভিগুলো। আর নামাজ, সে তো জুম্মার দিন ছাড়া আমাকে কেউ বাটি চালান দিয়েও মসজিদের আশেপাশেও পায় না। তাও সব জুম্মা না, বেশিরভাগ জুম্মার দিনেই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাই। তবে পড়ালেখায় তেমন একটা খারাপ নই আমি। ক্লাসে যখনই টপ বয়দের নাম আসতো তখনই আমার নামটা হয়তো প্রথমে নয়তো দ্বিতীয়তে থাকতো। খেলাধুলায়ও মাদ্রাসার সকল ছাত্রদের শীর্ষে থাকতাম। যাই হোক, নিজের সুনাম নিজেই করলাম, এই আর কি। এই তো হলো আমার পরিচয়। একদিন রাতে আমার রুমে মুভি দেখছিলাম। রাত তখন প্রায় 3টা। দেখতে দেখতে হঠাৎ ঘুমিয়ে পড়ি। একটু পরে মায়ের চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। মা বলল, শান্ত, এই শান্ত, ঘুম থেকে ওঠ, ফজরের আজান দিয়েছে, নামাজ পড়বি, তাড়াতাড়ি ওঠ। আগেই বলছি আমি নামাজ পড়ি না, তবুও মা রোজ সকালে এভাবেই ঘুম থেকে জাগিয়ে তোলে। আরে কি বলো মা, সবেমাত্র ঘুমালাম, ঘুমাতে দাও। এই বলে আবারও ঘুমিয়ে পড়লাম। বুঝতে পারলাম মা যেন ফিসফিস করে কিছু একটা বলে চলে গেল। একটু পর এসে আবারও ডেকে তুলল। মা, আর একটু ঘুমিয়ে নি। এত ভোরবেলা ঘুম থেকে কেউ ওঠে নাকি? তখন প্রায় সকাল 10টা। মা বলল, ঝাঁটা আর পানি কোথায় যে রাখলাম? আনিকা, ঝাঁটাটা নিয়ে আয় তো। আনিকা আমার ছোট বোন। কি যে বলো না মা, আমি তো জেগেছিলাম, একটু মজা করলাম, এই আর কি। এর মধ্যে আনিকা ঝাঁটা নিয়ে হাজির। এই নাও মা, আর ওকে আচ্ছা করে ধুলাই দাও। খিলখিল করে হাসছে আনিকা। আচ্ছা মা, ভালো কথা। আনিকা না কালকে? হ্যাঁ রে ভাইয়া, আমি তো মজা করছিলাম। আসলে ঘর ঝাড়ু দিব তো, তাই এনেছিলাম ঝাঁটা। মা কিছু বুঝতে না পেরে, এই তোদের ব্যাপারটা কি বলতো? না মা, কিছুই না, তুমি যাও, আমি ভাইয়া রুম ঝাড়ু দিচ্ছি। কিরে পুচকি, হঠাৎ এত ভদ্র যে? শোন, তুই আমাকে আচার চুরি করে খেতে দেখেছিস, তাই আজও তুই আমাকে ব্ল্যাকমেল করিস। আমি বললাম, শোন, আমি তোকে কোনো প্রকার ব্ল্যাকমেল করি না, কিন্তু ফের যদি আমার পেছনে লাগতে এসেছিস তো তো কি করবি তুই? তোকে কি আমি ভয় পাই নাকি? তোর সাথে কথা বলা মানে সময় নষ্ট। যা, ভাগ এখান থেকে। আনিকা চলে যাওয়ার পর মোবাইলটা হাতে নিয়ে দেখি আজকে শুক্রবার। ওহ, আজকে শুক্রবার, তাও একটু ভালো করে ঘুমাতে দিল না। প্রতিদিন সকালে এমনভাবে ঘুম থেকে টেনে তোলে, মনে হয় ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে, আর একটা সৈন্য কম পড়েছে। দূর দূর, কিছুই ভালো লাগে না। এরপর আম্মু ডেকে বলল নাস্তা করে বাজারে যেতে। এই হলো আরেকটা প্যারা। ছুটির দিনে যত কাজ, খালি শান্ত করবে। আরে বাবাও তো ছুটির দিনে বাসায় থাকে নাকি? যেই কথা সেই কাজ। নাস্তা করে বাসা থেকে বের হলাম। গান গাইতে গাইতে বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। কিছু দূর যাবার পর ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখি, এ কি, মায়ের ফোন। এখন আবার ফোন দিল কেন? ভাবলাম হয়তো আরো কিছু আনতে বলবে। মা বলল, কি রে শান্ত, তুই কই? শান্ত বলল, আজও প্রশ্ন তো, আমি কই মানে? এই মাত্রই তো বাজারে পাঠালে। বলতে বলতে খেয়াল করলাম বাজারের ব্যাগও আনিনি, এমনকি বাজার করার টাকাটাও আনিনি। বুঝতে আর বাকি রইল না কেন ফোন দিয়েছে। ফোন রেখে আবার ফিরলাম বাড়ির দিকে। বাসা থেকে তাড়াহুড়ো করে সবকিছু নিয়ে বের হবো, ঠিক তখনই কার সাথে যেন ধাক্কা খেলাম। যার সাথে ধাক্কা খেলাম সে মেন গেট দিয়ে ভেতরে ঢুকেছিল, আর আমি বের হচ্ছিলাম। তার সাথে আরো 2জন ছিল। যার সাথে ধাক্কা খেলাম বোরকা পরা ছিল, চেহারা দেখা যাচ্ছিল না। আমি বললাম, সরি দাদি। মেয়ে বলল, এই, আমাকে দেখে কি আপনার দাদির মতন মনে হয়? আমার কি দোষ? আপনি আমার দাদির আমলের বোরকা পরে আছেন তো তো কি বলবো? এক্সকিউজ মি, মুখ সামলে। আপনি কি মুসলমান না? মুখে তো দিব্যি দাড়ি রেখেছেন, তাই বলে কি আমি আপনাকে দাদু বলে রাখবো? এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। রেগে গিয়ে বললাম, দাড়ি রাখা সুন্নত, যদিও দাড়ি রাখা ওয়াজিব, তাই দাড়ি রেখেছি। এজন্য কি দাদু বলতে হবে নাকি? হ্যাঁ, আর ইসলামে পর্দা করা ফরজ, তাই বোরকা পরেছি, সেজন্য কি আমাকে দাদি বলতে হবে? আমি কিছু বলতে যাবো, ঠিক তখনই আমার মোবাইলটা বেজে উঠল। ফোনে কথা বলতে বলতে আমি গেটের বাইরে চলে গেলাম। ফোন কেটে যখন গেটের ভিতরে এলাম তখন আর মেয়েটাকে দেখতে পেলাম না। ভাবলাম মেয়েটি মনে হয় চলে গেছে। আরে মেয়েটা হুজুরনি, ঠিক আছে, তাকে দাদি না হয় ভুলেই বলেছি, তাতে আমাকে এত কথা শোনাবে? এ তো দেখি ঝগড়াটে হুজুরনি। আমি বাজার করে বাজার থেকে ফিরলাম। ফিরে আম্মুর কাছে যখন বাজার দিতে যাব তখন দেখি সেই মেয়েটা ঘরে বসে আছে। মেয়েটা আমাকে দেখে বলল, আরে কি আশ্চর্য, আপনি আবার এখানেও চলে এসেছেন? আরে আমি আবার কি বলবেন? এখন কি নানি বলবেন? দেখুন, আসলে এটা কোনো কথা বলবেন না, চলে যান এখান থেকে। এই, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। মোটেও বাড়াবাড়ি করছি না, আপনি পর্দাশীল মেয়ে। আমি জানতাম পর্দাশীল মেয়েরা ভালো হয়, আপনার মতো যে ঝগড়াটে হয় তা তো জানতাম না। আমি ঝগড়াটে? রাগান্বিত কণ্ঠে বলল, হ্যাঁ, আপনি ঝগড়াটে মেয়ে।
একটা ছেলে একটা মেয়েকে বাজে মন্তব্য করলে সেই মেয়ে যদি প্রতিবাদ করে তাহলে সেটার জন্য তাকে ঝগড়াটে বলাটা বখাটে ছেলেদের কাজ। আমি বখাটে? মায়ের সামনে বখাটে শুনে লজ্জা পেলাম। এরপর মেয়েটা আম্মুকে বলছে, দেখেছেন আন্টি, এই ছেলেটার কত বড় সাহস, এই ছেলেটা আমার পিছু পিছু আপনাদের বাসায় পর্যন্ত চলে এসেছে। এরপর আম্মু বলল, ও তো আমারই ছেলে। হ্যাঁ মানে, না মানে। মেয়েটি এই কথা শুনে আমতা আমতা করতে লাগলো। আমি তো রাগে গজগজ করছিলাম। দেখি মেয়েটা আমার দিকে আর তাকিয়ে নেই, যদিও ওর মুখটা দেখতে পাইনি, মুখ ঢাকা ছিল। মায়ের কাছে বাজারের ব্যাগ দিয়ে আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে ভাবতে লাগলাম, এই মেয়েটা আবার কে, আর আমাদের বাড়িতেই বা করছে কি? মাকে সব জিজ্ঞেস করতে হবে। না না, আগে আমাদের ঘরের লিটল সিনিয়র সাংবাদিককে জিজ্ঞেস করতে হবে। এই তো গেলেন না কনফিউজড হয়ে। এখানে আবার সাংবাদিকটাকে? আরে আমার ছোট বোন আনিকা। আনিকাকে ডাক দিলাম। আনিকা, এই আনিকা, এদিকে আয় তো। কিরে ডাকছিস কেন? আমি বললাম, এই আমি তো ছোট না বড়? ছোট? কি বললি? আচ্ছা মেনে নিলাম। এবার একটা কথা বলতো। কি কথা? আচ্ছা আমাদের বাড়িতে যে মেয়েটা এসেছে ওকে? ও আচ্ছা এই ব্যাপার না, মাকে তো বলতে হচ্ছে। আরে এতে আবার মাকে বলার কি আছে? আছে আছে, বলার আছে, অনেক কিছু আছে। আরে ফাজলাম করিস না, আগে বলতো ওকে। ও হ্যালো, কি হলো আবার? না বলবো না। বল না প্লিজ। আমি যে বলবো আমার লাভ কি? এতে আবার লাভ কিসের? লাভ ছাড়া আনিকা কাউকে কিচ্ছু বলে না। আচ্ছা আইসক্রিম খাওয়াবো? সত্যি? আরে হ্যাঁ রে, এবার তো বল। আচ্ছা শোন, ও হলো বাবার বন্ধুর মেয়ে। আসলে ওরা এখানে নতুন, ওর বাবার বদলি হয়েছে, আর এখন মাসের অর্ধেক, তাই বাসাও পাচ্ছে না কোথাও। এই জন্য আমাদের বাসায় থাকবে এই কয়দিন। আচ্ছা যা এখন, আমার আইসক্রিম বিকেলে পাবি। তারপর আনিকা চলে গেল। আমি বক্সে গান ছেড়ে গান শুনছিলাম। তখন আবার আনিকা এসে বলল, এই এই গান বন্ধ কর। শুনেও না শোনার ভান ধরলাম। দাঁড়া আমি বন্ধ করছি। কি? গান বন্ধ করলি কেন? আয়শা আপু বলেছে গান বন্ধ করতে। আরে পাগল খেয়ে গাঁজা হয়ে গেলি নাকি? কি বললি? পাগল খেয়ে গাঁজা হয়েছি মানে কি? না মানে গাঁজা খেয়ে কি পাগল হয়ে গেছিস? আমাদের বাসায় আয়শা নামের কেউ নেই। আরে আমাদের বাসায় আজকে যে মেয়েটা এসেছে তার নাম আয়শা। তো তার কি গান ভালো লাগেনি? দাঁড়া অন্য একটা গান ছাড়ছি। তোকে আর কোনো গান ছাড়তে হবে না, সে গান শোনে না, গজল শোনে। মাদ্রাসায় পড়ে তো তাই। মাদ্রাসায় তো আমিও পড়ি। তাহলে তোর কথা বাদ, তুই তো মাদ্রাসার ছাত্র নামের কলঙ্ক। কি বললি তুই? ঠিকই বলেছি। আর হ্যাঁ, এই রুমটা ছাড়তে হবে। কেন? এটা আমার রুম। আজ থেকে এখানে আয়শা আপু থাকবে। কই আপু? এসো। যা তুই বাইরে যা, মা ডাকছে। আরে অবাক ব্যাপার, আজকে সকাল থেকে আমার উপর তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। দূর দূর, ভালো লাগে না। সবাই আমাকে এমন ভাবে ধরেছে মনে হয় আমি মঙ্গল গ্রহের প্রাণী। তারপর গেলাম মায়ের কাছে। মা বলল, শান্ত, বাজারে গিয়ে মাংস নিয়ে আয় তো। আরে আমি একটু আগেই তো মাংস আনলাম, এখন মুরগির মাংস আনবি? আয়শা আবার গরুর মাংস খায় না। এই আয়শাকে নিয়ে সবাই পড়লো কেন? হঠাৎ আয়শা পেছন থেকে মাকে ডাক দিল, আন্টি, এই মুভির ভিডিও ক্যাসেটগুলো পেলাম শান্ত ভাইয়ের রুমে, এগুলো ধরেছেন কেন? এগুলো দেখা ঠিক না, ইসলামে হারাম এটা। আমি বললাম, আমাকে এগুলো দিন বলছি। না দেব না। মা দিতে বলো। মা বললো, ও তো ঠিকই বলেছে, যাও মা তুমি এগুলো ফেলে দাও। আমি বললাম, কিন্তু। মা বলল, আরেকটা কথা বলবে না, যা। কাজটা ঠিক করলেন না আয়শা। যাবি নাকি গরম খুন্তি দিয়ে দাগ দেব? আচ্ছা যাচ্ছি যাচ্ছি, টাকা দাও। এরপর মায়ের কাছ থেকে টাকা নিয়ে বের হলাম বাজারের উদ্দেশ্যে। বাজার থেকে ফিরলাম। তারপর আমি বললাম, এই নাও তোমার বাজার। কোথাকার কোন মেয়ের জন্য আমাকে 2বার বাজারে পাঠিয়েছ? কিছু বললি? না কিছু না, বলছিলাম আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে। তা তো কাটবেই। তারপর আমি গোসল করে জুম্মার নামাজ পড়তে গেলাম। নামাজ শেষে জিলাপি দিচ্ছিল। অনেক আশা নিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভাগ্য এত ভালো যে জিলাপি শেষ। এইখানে জিলাপি আমার সাথে প্রতারণা করলো। দিনটাই আজ খারাপ হচ্ছে। কি আর করার, 10 টাকা জিলাপি কিনে খেতে খেতে বাসায় চলে আসলাম। সকাল থেকে কিছুই খাইনি জিলাপি ছাড়া। পেটের ভেতরে এবার চতুর্থ বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। তারপর মা ডেকে খাবার দিল। আনিকা রোজ আমার সাথে বসেই খায়, কিন্তু আজ খাবারের টেবিলে আনিকাকে দেখছি না। মাকে জিজ্ঞাসা করলাম, মা আনিকা কোথায়, ও খাবে না? মা বলল, আনিকা আয়শার সাথে তোর ঘরে বসে আছে। ঘরে বসে কেন? এখানে বসে খাওয়া যায় না? মা বলল, আয়শা আবার চেয়ার টেবিলে বসে খায় না। বুঝতে পারলাম চেয়ার টেবিলে খাওয়া সুন্নত নয়, তাই সুন্নতি তরিকায় খাবার খাচ্ছে। তারপর তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খাবারের পর এবার একটু বিছানায় গড়াগড়ি দিতেই হবে। যেই আমার রুমে ঢুকতে যাব তখনই মনে পড়ল, আমার ঘরে তো ওই মেয়েটা থাকবে, তো আমি কোথায় থাকবো? চলে গেলাম মায়ের কাছে। মা, আমার রুমে তো ওই মেয়েটাকে পাঠিয়েছ, তাহলে আমি কোথায় থাকবো? এই এশাটা কে আবার? নাম তো আয়শা। ও, ওই হলো একটা, ছাদে যে ঘরটা আছে সেখানে গিয়ে তুই থাকবি। কি? ওইখানে এত গরমে আমি সিদ্ধ হয়ে যাব? মা বলল, কিছু হবে না বাবা, যা বলছি তাই কর। আমি বললাম, আমার মানে নিজের ছেলের চিন্তা তোমার একটুও নেই? তুমি এই মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেলে? আগে জানতাম ছেলেরা বউ পেলে মাকে ভুলে যায়, আর আজ দেখছি আরেক মেয়েকে পেয়ে মা ছেলেকে ভুলে গেছে।
কি বললি? আমি বললাম, মনে হয় কেস জন্ডিস। মনে মনে বলছিলাম আর কি। না না, তুমি ঠিকই বলেছ মা, ছাদে আসলেই খুব ঠান্ডা, আমি যাই, ঠিক আছে। তখন আর ছাদে গেলাম না, বাইরে বের হয়ে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। দিনটা যে কত কষ্টে কাটলো বোঝাতে পারবো না। রাতের খাবার মা এসে রুমে দিয়ে গেল, খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। এই হয়েছে কাজ। বিছানায় এত লাল পিঁপড়ে কোথা থেকে যে এলো। এরপর বিছানার চাদর বাইরে রেখে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। আমার আবার নিজের রুম ছাড়া ঘুম আসে না, আর ঘুম না আসলে গান শুনতে হয়। এক কথায় গান ছাড়া আমার পেটের ভাত হজম হয় না। কিন্তু গান কিভাবে শুনবো? আমার ফোনের স্পিকার নেই, সাউন্ড বক্স তো আয়শা যেখানে থাকে সেখানে। এপিট ওপিট করতে করতে কারেন্ট চলে গেল। আর কি ঘুম হয়? এরপর দরজা খুলে খোলা আকাশের নিচে ছাদের উপর শুয়ে পড়লাম। আকাশের দিকে তাকাতেই মন ভালো হয়ে গেল। তারাগুলো মিটিমিটি করে জ্বলছে। মনে হলো মায়া মাখা তারাগুলো আমাকে যেন কিছু একটা বলতে চাচ্ছে। তারপর তারাগুলো গুনতে গুনতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। হঠাৎ ঘুম ভেঙে গেল। বুঝতে পারলাম চোখের ওপরে পানির ফোঁটা পড়ছে। আরে ব্যাপার কি? বৃষ্টি হচ্ছে নাকি? না, এ তো দেখি বিনা মেঘে বৃষ্টি। দেখলাম মুখে কাপড় জড়ানো একটা মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে, আর তার হাতে ছোট একটা বালতি। তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে আনিকা। বুঝতে বাকি রইল না আসলে ব্যাপারটা কি ঘটেছে। আমি বললাম, আরে আপনি এত রাতে এখানে কি করছেন? আর আমাকে ঘুম থেকে তুললেন কেন? আন্টিকে বলবো কাল যেন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কেন কেন? এখন ফজরের আজান হয়ে গেছে, আর আপনি এত রাতে দেখলেন কোথায়? না, তা না হয় বুঝলাম, কিন্তু এখানে কেন এলেন? আয়শা বলল, কেন আবার? এখন নামাজের সময়, নামাজ পড়বেন। এমনিতেই আমার জন্য আপনাকে ছাদে ঘুমাতে হলো, তাই অজুর জন্য পানি এনেছি, কষ্ট করে আর নিচে যেতে হবে না। আর হ্যাঁ, খবরদার নামাজ না পড়ে ঘুমাবেন না। কথাটা বলেই আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিচে চলে গেল। আমি মনে মনে ভাবছি কি উটকো ঝামেলা বাড়িতে এসে উঠলো, এর জন্য আবার রুম ছাড়তে হয়েছে। আর এখন রুম থেকে উঠিয়ে বলছে নামাজ পড়তে। কিছুক্ষণ ভাবলাম কি করব। তারপর চিন্তা করলাম মেয়েটা আমার জন্য কষ্ট করে পানি নিয়ে এসেছে, এখন যদি নামাজ না পড়ি তাহলে বেশি পাপ হবে। নামাজটা পড়েই ফেলি। অজু করলাম, তারপর নামাজ পড়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। একটা কথা বারবার মনে হচ্ছে, মেয়েটা আমার সাথে কথা বলে, কিন্তু আমি ওর মুখটা এখন পর্যন্ত দেখতে পারিনি। যতবার আমার সামনে এসেছে ততবার মুখ ঢাকা ছিল। মেয়েটা আসলে কি চায়? মেয়েটাকে আমি ভাবতাম ঝগড়াটে, কিন্তু তা নয়, আসলে মেয়েটা ভালো। যদি ভালো নাই হবে আমার জন্য অজুর পানি আনতে গেল কেন? 7-5 ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকাল 7:30 ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচের তলায় গেলাম খাবারের জন্য। গিয়ে দেখি সব খাবার টেবিলে রেডি। বাহ, আজ এত তাড়াতাড়ি নাস্তা পেয়ে খুশি হলাম। মাকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। এরপর ডাক দিলাম আনিকাকে, তারও কোনো সাড়া নেই। ব্যাপারটা কি, কোথায় গেল সব? আমি ভাবলাম এখনো হয়তো সবাই ঘুমাচ্ছে, তাই খাওয়া শুরু করলাম। কি বলবো, খাবারটা এত মজাদার হয়েছে বলার বাহিরে। আপনারা খেলে আপনারাও বুঝতেন। পেছন থেকে একজন বলে উঠল, খাবারটা কেমন হলো? আমি বললাম, দারুণ, সুপার, অসাধারণ, জবাব নেই। আহ, কিন্তু পেছন থেকে কে কথা বললো? পিছু ফিরে দেখে আয়শা দাঁড়িয়ে আছে। তুমি? মানে আপনি? হ্যাঁ, কেন চমকে গেলেন? না না, চমকাবো কেন? আর খাবারটা না একদম ভালো হয়নি। আয়শা বলল, তাহলে এর আগে যে বললেন? কি বললাম আবার? আচ্ছা, মা আর আনিকা কোথায়? তারা তো একটু কাজে বের হয়েছে। এত সকালে আবার কিসের কাজ? এত সকাল কোথায়? এখন বাজে 11:46। কি? এটা কি করে হতে পারে? আমি তো দেখলাম 7:30। আগেই বলেছিলাম চোখের ডাক্তার দেখাতে। যাক, আমার জন্য ভালো হয়েছে। প্রতিদিন যেন বের হয়। কেন? কেন আবার? তাহলে এত মজার খাবার মিস করতে হবে না, আর ঘুমটাও হবে ভালোভাবে। আপনি তো এইমাত্র বললেন খাবার ভালো হয়নি, এখন আবার? হ্যাঁ, তা তো ঠিকই বলেছি, বলে মুচকি হাসি দিয়ে চলে গেলাম। আড়াল থেকে দেখলাম আয়শা দাঁড়িয়ে আছে। মুখ তো আর দেখতে পাইনি, কারণ মুখে কাপড় জড়ানো ছিল। তবে চোখ দেখে যা বুঝলাম ও হাসছিল। এভাবেই কাটতে লাগলো দিনগুলি। প্রায় মাস শেষ হবার পর্যায়ে। ওরাও নতুন বাসায় শিফট হয়ে গেছে। যাওয়ার আগে আমার কাছে ক্ষমা চেয়েছিল বখাটে বলার কারণে। যাওয়ার দিন দেখেছিলাম আনিকা আয়শাকে জড়িয়ে ধরে কাঁদছিল, আর আয়শার চোখ দুটি টলমল করছিল। তা দেখে প্রথম দিন একটু খারাপ আমারও লেগেছিল, কিন্তু পরের দিন থেকে দিনগুলো আমার মতোই কাটছিল। একদিন দুপুরে লাঞ্চ করে বিছানায় আধশো অবস্থায় গান শুনছিলাম। হঠাৎ ফোনে অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু মনে করবেন না, আমি আপনাকে চিনতে পারিনি। নামটা কি মনে আছে? ও হ্যাঁ, কেমন আছেন? আয়েশা বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? এই তো ভালো। শুধু ভালো বলতে নেই, সবসময় বলবেন আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে, তো বলুন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসলে আপনাকে একটা কথা বলার ছিল, তাই বিরক্ত করছে। হ্যাঁ, কি কথা বলেন। আর বিরক্ত হওয়ার কথা বলছেন কেন? আমি কি বলেছি যে আমি বিরক্ত? না, তা বলেন নাই। তো বলেন কি বলবেন? আমাকে ক্ষমা করবেন প্লিজ। ক্ষমা? কি হাসির ইমোজি দিলেন যে?
আরে বোকা, যে অপরাধী না তাকে ক্ষমা করবো কি করে? না, আমি আপনার সিডিগুলো নষ্ট করেছিলাম তাই। আচ্ছা এই ব্যাপার, তাতে আমি কিছু মনে করিনি। আসলে ভালো হয়েছে, কারণ ওগুলো যার কাছ থেকে এনেছিলাম সে বলেছে সিডির টেম্পার নাকি শেষ, এজন্য সে টাকাও নেয়নি সিডির। আচ্ছা, আসরের নামাজের সময় হয়েছে, আমি নামাজ পড়বো, আপনিও নামাজ পড়তে চান? ওকে। আমি মনে মনে ভাবছি নামাজ পড়বো তো বলে দিলাম, কিন্তু যদি এখন না পড়ি তাহলে দ্বিগুণ পাপ হবে। এক হলো মিথ্যার কথা, আরেক হলো নামাজ না পড়ার জন্য। তাই তাড়াতাড়ি নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে আসার পর যখন ঘরে ঢুকলাম, দেখি মা আর আনিকা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, আরে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো যেন আমি মঙ্গল গ্রহ থেকে আসা কোনো এলিয়েন। আনিকা, আমি কি স্বপ্ন দেখছি? আনিকা বলল, মা আমিও তো তাই ভাবছি। মা এটা কি সত্যি নাকি স্বপ্ন? আরে হয়েছেটা কি, দাঁড়াও পানি দিয়ে তোমাদের জেগে স্বপ্ন দেখাচ্ছি। না না ভাইয়া, এবার ঠিক আছে, এটা কোনো স্বপ্ন না, সত্যি। মা বলল, হ্যাঁ তাই। ব্যাপারটা কি? বাবা, তুই আজ নামাজ পড়তে গেলে কি মনে করে? কি মনে করে আবার? একটা ভালো কাজ করলাম, কোথায় সবাই উৎসাহ দেবে তা না, খালি প্রশ্নের পর প্রশ্ন করেই চলেছে। দূর, ভালো লাগে না। ভালো লাগে না বলে রুমে চলে গেলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখি আয়শার এসএমএস এসেছে। লেখা ছিল, কি নামাজ পড়েছেন? হ্যাঁ পড়েছি। কি করেন? এই তো আচার খাই। একটা কথা রাখবেন? কি কথা? রাখবেন তো আগে বলুন। আরে আগে তো বলেন। আচ্ছা ঠিক আছে, শুনুন। যত কিছুই হোক নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের কোনো বিকল্প নেই। আপনি তো মাদ্রাসায় পড়েছেন, আশা করি জানেন নামাজ পড়ার গুরুত্ব। হুম। হুম কি? কথাটা রাখবেন? না মানে একটু, কোনো মানে না, যা বলেছি তাই করবেন। জোর করে কেউ আমার উপর কিছু চাপিয়ে দেবে সেটা আমি কখনোই পছন্দ করতাম না। যদিও সে নামাজ পড়ার কথা বলেছে, তারপরও এতদিন যেহেতু পড়িনি, তার কথায় পড়বই বা কেন? দেখুন, এতদিন যেহেতু আমি নামাজ পড়িনি, হঠাৎ করে আপনার কথা নামাজ পড়তেই বা যাবো কেন? আর আসরের নামাজটা বলেছেন, আমার মনে চেয়েছিল তাই পড়েছি। তাই বলে আপনার সব কথা মানতে হবে এমনটা তো নয়, তাই না? আমি সত্যি দুঃখিত, আমাকে মাফ করে দিবেন, ভালো থাকবেন। এই বলে মেসেজ দেওয়া বন্ধ করে দিল। বুঝতে পারছি এমন ভাবে কথা বলা ঠিক হয়নি, আর মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। তবুও যা বলার সরাসরি বলে দিয়েছি, মিথ্যা বলে তো লাভ নেই। তারপর ছাদে চলে গেলাম, কেন জানি ভালো লাগছে না। তাই ঘরে এসে গান চালু করে গান শুনতে লাগলাম। কিন্তু কি আজব ব্যাপার, যে গানটা আমার সবচেয়ে প্রিয় সেই গানটিও আমার ভালো লাগছে না। কোনো কিছুতে যেন মন বসতে চাইছে না। বুঝতে আর বাকি রইল না যে আয়শাকে এইভাবে কথা বলে নিজেকে বাহির থেকে ঠিক রাখতে পারলেও ভেতরটা যেন বলছে বড় অন্যায় করে ফেলেছি। ভাবতে লাগলাম, মেয়েটা তো আমাকে খারাপ কিছু বলেনি, নামাজ পড়ার কথাই বলেছে, আর এটা তো আমার ভালোর জন্যই বলেছে। তাই সিদ্ধান্ত নিলাম আয়শাকে সরি বলবো। ওই দিন আর কিছু বললাম না। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম, আর মাকে বলে ঘুমালাম ফজরের সময় আমাকে উঠিয়ে দিতে নামাজ পড়ার জন্য। মা আবারও অবাক হলো। যাই হোক, তাকে পাত্তা না দিয়ে ঘুমাতে চলে আসলাম। ফজরের সময় হয়েছে, মা ডেকে তুলে দিল। উঠে অজু করে নিলাম। চারদিকে নিস্তব্ধতার মধ্যে আজানের ধ্বনি ভেসে আসছে। আহা, কি না মধুর লাগছে। এর আগে কবে যে ফজরের সময় উঠে আজান শুনেছি তা মনে নেই। তারপর তাড়াতাড়ি মসজিদে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়তে গিয়ে খেয়াল করলাম ইমাম সহ আমার দিকে অনেকেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে হয় যেন এবার অন্য কোনো গ্রহ থেকে এলিয়েন এসেছে। যাই হোক, বুঝতে পারলাম এত সকালে আমাকে মসজিদে দেখতে মোটেও কেউ প্রস্তুত ছিল না। আমি সেদিকে আর বেশি খেয়াল দিলাম না। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। সকালে শীতল বাতাস, সাথে সূর্যোদয়, সব মিলিয়ে পরিবেশটা সত্যি অসাধারণ লাগছিল, যা বলে বোঝানো সম্ভব নয়। ভাবলাম, এতদিন আমি এমন সময় ঘুমিয়ে বোকামি ছাড়া আর কিছুই করিনি। সকালে নামাজ পড়ে হাঁটাহাঁটি করার মধ্যে অসম্ভব ভালো লাগা রয়েছে। হাঁটাহাঁটি শেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে মনে পড়লো আয়শাকে মেসেজ দিতে হবে। মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম। বেশ কিছুক্ষণ সময় চলে গেল, কোনো রিপ্লাই নেই। এর মধ্যে মা নাস্তা করার জন্য ডাক দিল। মোবাইলটা চার্জে দিয়ে নাস্তা করতে চলে গেলাম। হঠাৎ শুনতে পেলাম আমার রুম থেকে মোবাইলে মেসেজে আসার শব্দ এলো। বুঝতে পারলাম আয়শার মেসেজ এসেছে। তাই তাড়াতাড়ি নাস্তা করে রুমে চলে গেলাম। মোবাইলটা হাতে নিতেই মেজাজটা গরম হয়ে গেল। দেখলাম মেসেজটা আয়শার না। মেসেজে লেখা ছিল, বাংলা লিঙ্ক, দারুণ অফার, 99 মিনিট 7 দিন, মাত্র 57 টাকা। মনে মনে গালি দিতে দিতে সিম কোম্পানির অফিসে মেসেজ দিলাম, তোদের দারুণ অফার দেওয়ার আর সময় পেলি না? অ্যাংরি রিয়েক্ট দিয়ে বললাম। সিম কোম্পানি বলল, ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। তারপর ভাবলাম এভাবে আয়শা রিপ্লাই দিবে না, তাই একটু অন্যভাবে মেসেজ দিলাম। জানি এভাবে মেসেজ দিলে রিপ্লাই অবশ্যই দিবে। আমি সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। কিছুক্ষণ পর বলল, ওয়ালাইকুম আসসালাম। দেখলেন কিভাবে মেসেজের রিপ্লাই পেতে হয়? মেসেজের রিপ্লাই পাওয়ার নিনজা টেকনিক। আমি বললাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো ফজরের নামাজ পড়েছেন তো? আয়শা তো পড়েছে, তার শিওর। আমি পড়েছে কিনা সেটা যেন জিজ্ঞাসা করে, তাই প্রশ্ন করলাম। পড়েছি। কি হলো, আমাকে কেন জিজ্ঞেস করলো না নামাজ পড়ার কথা? বুঝতে পারলাম এখনো রাগ করে আছে, তাই আমি নিজেই বললাম, আর হ্যাঁ, আমিও কিন্তু ফজরের নামাজ পড়েছি, আর সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ ছেড়ে তো লাভ নেই, বরং নামাজ না পড়লে ক্ষতি। আর হ্যাঁ, আপনিও নিয়মিত নামাজ পড়বেন। ভাব মনে হয় বেশি নিয়ে ফেলেছি। সত্যি
খুব ভালো সিদ্ধান্ত। আল্লাহ আপনাকে কবুল করুক। বুঝতে পারলাম, শুনে খুব খুশি হয়েছে। আমিন। আর শুনুন, কালকের ব্যবহারের জন্য সরি। সরি বলতে হবে না, নামাজ পড়বেন নিয়মিত। এটা শুনেই খুশি হয়েছে। দোয়া করবেন। অবশ্যই। আচ্ছা, এখন একটু ঘুমাবো, পরে কথা হবে। এখন এত সকালে? আসলে আজ আগে উঠেছি তো, তাই ভালো মতো ঘুম হয়নি। অনেক ঘুম পাচ্ছে। আল্লাহ হাফেজ। এরপর ঘুমিয়ে গেলাম। হঠাৎ মেসেজের শব্দে ঘুম ভেঙে গেল। দেখি আয়শা মেসেজ দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? কি করছেন? ঘুমাচ্ছিলাম তো। এই একটু আগেই তো বললাম ঘুমাবো। কয়টা বাজে খেয়াল আছে? এখনো তো সময় সকাল 9টা। আমি জানতাম আপনি এমন কিছুই বলবেন। আপনাকে তো আগেই বলেছি চোখের ডাক্তার দেখান। এখন সময় 12টা 45। তাড়াতাড়ি উঠে গোসল করে নামাজের জন্য প্রস্তুতি নেন। দুরু, কি যে হয়েছে, সময়টা শুধু উল্টোপাল্টা দেখি। সম্ভবত মোবাইলের সময় ম্যানুয়াল ছিল, চার্জ না থাকায় ফোন বন্ধ হয়ে সময় উল্টোপাল্টা হয়ে রয়েছে। তারপর গোসল করে নামাজ পড়তে চলে গেলাম। এবারও মসজিদের ইমাম সহ অনেকেই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি মুশকিল, নামাজ পড়তে আসছি, সবাই উৎসাহ দিবে তা না, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মনে হয় আমি চিড়িয়াখানার পলাতক কোনো জীবজন্তু। দূর, সবসময় তো এমনটা ভালো লাগে না। তাই এবার তাদের দিকেও আমি হাঁ করে তাকিয়ে মুখটাকে ভ্যাপচাকিয়ে বিরক্তিকর হাসি দেওয়া শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধিটা কাজে লেগেছে। এবার কেউ আর আমার দিকে তাকিয়ে নেই। এবার নিজেকে বুদ্ধির ঠিকই গোপাল ভাঁড় মনে হলো। যাই হোক, আবারও আমি আমার প্রশংসা করলাম। তারপর নামাজ পড়া শেষ করে বাসায় চলে আসলাম। আমি আর আনিকা একসাথে বসে খাবার খাচ্ছি। আনিকা বলল, এই শোন। শোন মানে? আমি তোর ছোট না বড়? আচ্ছা ভাইয়া শুনেন, আজ বিকেলে আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন। আপনার এই এত সুন্দর পরীর মতো একটা বোন কতদিন ঘুরতে যায় না, খেয়াল আছে? আমি বললাম, আরে আসছে আমার পরীর মতো বোনটা। পরী নাকি পেতনি একটা? কি কিছু বললেন নাকি? না ম্যাডাম, তেমন কিছু না। আপনি এত সুন্দর পরী, তা আমার সাথে বের না হওয়াটাই ভালো। পরীর মতো একটা বোনের সাথে আমার মতো এমন একটা আনস্মার্ট ছেলে ঘুরতে যাওয়া কি মানায়? তা আপনাকে এত ভাবতে হবে না। আপনি আমার বডিগার্ড হয়ে আমার সাথে থাকবেন। আমার মতো পরীকে দেখে যখন বখাটে ছেলেরা সিটি দিবে, তখন আপনি তাদের ধুমধাম মারবেন। অবশ্য আপনি যা তাতে মার আপনি নিজেই খাবেন, বলছিল আর খিলখিল করে হাসছিল। তারপর বিকেলে ঘুরতে যাবার কথা বলে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে শুয়ে শুয়ে গান শুনছিলাম। ভাবলাম আয়শাকে মেসেজ দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? গান শুনছি। আপনি? কিছু না। আচ্ছা, একটা কথা বলি। বলেন। দেখুন, গান শোনা হারাম, আর যারা মুসলমান তাদের উচিত হারাম হালালগুলো মেনে চলা। আর গান শুনলে নামাজ পড়েও তৃপ্তি পাওয়া যায় না, নামাজটাকে বোঝা বলে মনে হয়। যেহেতু নামাজ পড়ার প্রতিজ্ঞা করেছেন, সেহেতু গানটাও ছেড়ে দিন। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আপনি গান ছেড়ে দিতে পারবেন। আর এখন তো অনেক সুন্দর সুন্দর গজল আছে, সেগুলো শুনে দেখুন, ভালো লাগবে। এখন যদি আবার না বলি তাহলে রাগ করবে। আর আয়শা তো আমার ভালোর জন্যই বলেছেন। আচ্ছা, কথা দিলাম আমি আর গান শুনবো না। তাহলে এখনই আপনার ফোন থেকে গানগুলো ডিলিট করে দিন। ওকে, ডিলিট করছি। এই বলে গানগুলো সব ডিলিট করে দিলাম। এখন গান ছাড়া ভালো লাগছে না। যে গান ছাড়া আমার ঘুমই আসে না, আজ সেগুলোর সাথেও ব্রেকআপ করতে হলো। তারপর ইউটিউবে ঢুকে গজল শুনছিলাম। কি মধুর গজল। সত্যি তো, আয়শা ঠিক বলেছে। বর্তমানে নতুন গজলগুলো তো শুনতে অসাধারণ। গজল শুনে মনের ভেতরে অন্যরকম শান্তি অনুভব হলো। কিছুক্ষণ পর গজল শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। তারপর বিকেলে আসরের নামাজ পড়ে আনিকাকে নিয়ে হাঁটতে বের হলাম। আনিকা বায়না তুলল মডার্ন পার্কে যাবে। পার্কটি আমাদের পাশের এলাকাতেই, বেশি সুন্দর নয়, যে বায়না সেই কাজ। একটা রিক্সায় উঠে বসলাম। রিক্সা চলছে। কি রে, আয়শা আপু কি তোরে মেসেজ দেয়? মানে? হঠাৎ এমন প্রশ্ন শুনে চমকে গেলাম। আনিকা বলল, না মানে আমি আয়শা আপুকে তোমার নাম্বার দিয়েছিলাম, আর তাই আর কি। ও তাইলে এই কাজটা তোর? হ্যাঁ জনাব, এই মহৎ কাজটা আমারই। আর আয়শা আপু দেখতে অনেক সুন্দর, আমার ভাবি হলে খুব ভালো হবে। খিলখিল করে হাসছে। চুপ কর, এত পাকনা পাকনা কথা তোরে কেউ বলতে বলেছে? একটু রাগি রাগি ভাব দেখিয়ে বললাম। বলতে বলতে পার্কের সামনে এসে রিক্সাটি থামলো। রিক্সাওয়ালাকে ভাড়া দেওয়ার জন্য মানিব্যাগ থেকে ভাড়া বের করছিলাম। হঠাৎ খেয়াল করলাম আনিকা আমার পাশে নেই। ভাড়াটা তাড়াতাড়ি দিয়ে পেছনে ঘুরতে চমকে উঠলাম। দেখলাম একটা বোরকা পরা মেয়ে, আর তার পাশে হাত ধরে আনিকা দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না এটা আয়শা, কিন্তু বুঝতে পারলাম না আয়শা এখানে দাঁড়িয়ে আছে কেন। আর আনিকাই বা রিক্সা থামতে না থামতেই ওকে চিনল কিভাবে? বোরকা পরা ছিল, এত তাড়াতাড়ি তো চেনার কথা না। তারপর আয়শাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কোনো কাজের জন্য এসেছেন? আপনি তো আসতে বললেন। আমি মানে? আমি কখন আসতে বললাম? দুপুরে আপনি তো মেসেজ দিয়ে বললেন আয়শা বিকেলে মডার্ন পার্কের সামনে এসো, জরুরি কাজ আছে। আর এখন মেসেজ দিও না, সরাসরি কথা হবে। আরে আজব তো, আমি আপনাকে এখানে আসতে বলবো কেন? আপনি নিশ্চয়ই মজা করছেন। কিছুই বুঝতে পারছি না। আয়শা বলল, দেখুন মজা আমি না, আপনি করছেন। এ বলে মোবাইলটা বের করে মেসেজটা দেখালো। কি আজব, মেসেজটা তো আমার মোবাইল থেকেই পাঠানো, কিন্তু আমি তো এমন কোনো মেসেজ দিইনি। তাহলে মেসেজটা আসলো কোথা থেকে? আর আয়শাও তো মিথ্যে বলার মতো মেয়ে না, আর মিথ্যেই বা হবে কেন? মেসেজটা তো প্রমাণ করে ও মিথ্যে বলছে না। কিন্তু মেসেজটা তো আমার না, তা তো বুঝেই যাচ্ছে। হঠাৎ খেয়াল হলো আমি তো আয়শাকে তুমি করে বলি না। দেখুন আমি তো কখনোই আপনাকে তুমি করে বলিনি, মেসেজে তো তুমি করে লেখা।
হ্যাঁ তাই তো, এটা তো খেয়াল করিনি। এবার দুজনেই কনফিউজড হয়ে গেলাম। তাহলে মেসেজটা দিল কে? ভাবতে ভাবতে হঠাৎ চোখ গেল আনিকার দিকে। আনিকাকে দেখলাম ও খিলখিল করে হাসছে। আনিকা, এই কাজটা তোর না তো আবার? জি জনাব, এটা আমারই কাজ। এবার হাসিটা আরো বাড়িয়ে দিল। আমি আর আয়শা তো ভ্যাবাচাকা খেয়ে গেলাম। মানে তুই কখন মেসেজ দিলি? তুই যখন দুপুরে ঘুমাচ্ছিলি তখন চুপি চুপি তোর রুমে গিয়ে মেসেজটা দিয়েছি। কিন্তু কেন? কেন মানে? আয়শা আপুকে কতদিন হলো দেখি না, তাকে দেখতে মন চাইছিল তাই এমনটা করেছি। কি আয়শা আপু, ভুল কিছু করেছে আমি? না আনিকা, তুমি ভালোই করেছো। অনেকদিন হলো আমিও তোমাকে দেখি না। এ বলে দুজন হাঁটা শুরু করলো। আমি কাকতারুয়ার মতো দাঁড়িয়ে রইলাম। আমি তো ওর বুদ্ধি দেখে রীতিমতো অবাক। ভাবছি ও আমার বোন, ওর মাথায় এত বুদ্ধিগুলো ঘুমানোর সময় রাখে কই? ওর থেকে একটু বুদ্ধি চুরি করে নিতে হবে। জি জনাব। আসবেন নাকি দাঁড়িয়ে থাকবেন? আনিকা বলল। হ্যাঁ হ্যাঁ আসছি। টিকিট কেটে পার্কের ভেতরে ঢুকলাম। তিনজনে হাঁটছি। সামনে ফুলের বাগান। বাগানের সামনে লেখা ছিল ফুল ছেঁড়া সম্পূর্ণ নিষেধ। কিন্তু আনিকা বায়না ধরল ওখান থেকে ফুল ছিঁড়ে এনে তাকে দিতে হবে। আচ্ছা মুশকিল তো। এই যে ম্যাডাম, ওই উপরে দেখেন তো কি লেখা। এখান থেকে ফুল নেওয়া যাবে না। আরে রাখেন আপনার সাইনবোর্ড, ফুল আনতে বলেছি তো ফুল নিয়ে আসবেন। কি আর করার, বায়না যখন ধরেছে তখন ফুল এনে দিতেই হবে। ফুল ছেঁড়ার জন্য প্রস্তুতি নিলাম। গিয়ে একটা একটা করে ফুল ছিঁড়ছি। এর মধ্যে মালি এসে হাজির। মালি বলল, এ কি করছেন আপনি? কেন ভাই, কি হয়েছে? বলছি আর ফুল ছিঁড়ছি। কেন মানে? ফুল ছেঁড়া নিষেধ লেখা আছে, দেখেন না? ইয়ে মানে দেখি নাই তো। কোথায় লেখা আছে ভাই? বলছি আর ফুল ছিঁড়ছি। ওই যে দেখেন না, নাকি পড়তে জানেন না? ঠিক বলেছেন ভাই, পড়তে জানি না। কি বলবো আর দুঃখের কথা। ছোটকালে বাবা অনেক মারধর করে স্কুলে পাঠাতো। আমার স্কুলে যাবার মোটেও কোনো ইচ্ছে ছিল না। ক্লাস 1-এ 2বার ফেল করেছিলাম, ক্লাস 3-তে 3বার, আর ক্লাস 5-এ মাত্র 4বার। কান্না জড়িত কণ্ঠ নিয়ে বলছি আর ফুল ছিঁড়ছি। যেভাবে হোক ফুল তো আমাকে নিতেই হবে। মালি বলল, এ কি, তবু আপনি ফুল ছিঁড়ছেন? রেগে এবার রবির মতো জ্বলে উঠেছে। হাতের দিকে তাকিয়ে দেখলাম মোটামুটি ভালোই ফুল তুলে ফেলেছি। আর এই মালিটা যেভাবে চেঁচামেচি করা শুরু করেছে তাতে আরো বেশিক্ষণ এখানে থাকা যাবে না। আমি বললাম, ভাই আপনাকে কে যেন ডাকছে। পেছন দিকে দেখিয়ে বললাম। মালি পেছনে তাকাতে না তাকাতে আমি ভিড়ের মধ্যে হারিয়ে গেলাম। তারপর ফুল এনে আনিকাকে দিলাম। ফুল পেয়ে মহারানী এখন মহা খুশি। আমি বললাম, অনেক কষ্টে এনেছি, থ্যাঙ্কস বলো। আনিকা বলল, তোকে থ্যাঙ্কস বলতে আমার বইয়ে গেছে। আবারও হাসিটা দিল। ওর হাসিটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। তারপর সামনের দিকে হাঁটা শুরু করলো। এবার আনিকা বায়না ধরলো রাইডে উঠবে। তো রাইডটা ছোটদের ছিল, তাই আনিকাকে উঠিয়ে আমি আর আয়শা নিচে দাঁড়িয়েছিলাম। আনিকা ওঠার সময় ফুলগুলো আয়শার হাতে দিয়ে যায়। এবার ঘটলো আরেক ঘটনা। আমার জীবনে বাস ছাড়া কি আর কিছু নাই? ঘটনাটা হলো, পাশের বাসার আঙ্কেল এসে হাজির। সে তার ছেলেকে নিয়ে এসেছে পার্কে। আমাকে দেখে বলা শুরু করলো, আঙ্কেল। কিরে শান্ত, তুই এখানে? আমি বললাম, এই তো একটু আনিকাকে নিয়ে ঘুরতে এসেছি। আর আপনি? আমি তো ছেলেটাকে নিয়ে এসেছি। তো তোর সাথে তো আনিকাকে দেখছি না। বারবার আয়শার দিকে তাকাচ্ছে আর আয়শার হাতের ফুলের দিকে। বুঝলাম আজ বাসটা ভালোভাবেই খাবো। আমি বললাম, আপনার সাথেও তো আপনার ছেলেকে দেখছি না। বিরক্তিকর ভাব নিয়ে বলল। আঙ্কেল বলল, ও তো রাইডে উঠেছে। তো আনিকাকে কি এখানে ঘাস খাওয়াতে নিয়ে আসছি? এবার একটু বেশি বিরক্তিকর ভাব। বুঝতে পারলো তার উপস্থিতিতে আমি বিরক্ত হচ্ছি, তাই তাড়াতাড়ি আমাদের থেকে দূরে অবস্থান করলো। আনিকা আসার পর পার্কের বাকিটা ঘুরে নিলাম। এবার বায়না ধরলো ক্ষুধা পেয়েছে, তো খাওয়ার জন্য হোটেলে ঢুকলাম। ভাবলাম এবার মনে হয় আয়শার চেহারা একটু দেখতে পাবো। খাওয়ার সময় তো মুখ খুলতেই হবে। কিন্তু না, আয়শা বলেছে সে কিছুই খাবে না। সে এত মানুষের মধ্যে খেতে পারবে না। আর তাছাড়া সে চেয়ার টেবিলে বসে তো খাবার খাবেই না। দেখুন, আজ একদিন চেয়ার টেবিলে বসে খেলে কিচ্ছু হবে না। দুঃখিত শান্ত ভাইয়া, আমি সাময়িক সময়ের জন্য আমার আকীদা থেকে বিরত থাকতে পারবো না। আমি মেয়েটাকে যত দেখেছি ততই অবাক হচ্ছি। এই আধুনিক সভ্যতার সময় এসেও এমন মেয়ে আছে বলে আমার কল্পনার বাইরে ছিল। আমাদের মাদ্রাসার মেয়েরা তো এত ধার্মিক না। তবে একটা কথা বুঝতে পারলাম, আমি আলিয়া মাদ্রাসায় পড়ুয়া ছেলে, আর উনি কওমি মাদ্রাসায়। সত্যি এই দুইটা মাদ্রাসার পড়ালেখায় আকাশ পাতাল ব্যবধান। তারপর আমিও আর কিছুই খেলাম না। আনিকা একা একা খাওয়া শেষ করলো। মাগরিবের আজানের সময় হয়ে এসেছে। আয়শাকে বাসায় পৌঁছে দিয়ে আমরা বাসায় চলে আসলাম। বাসার গেট দিয়ে ঢোকার সময় খেয়াল করলাম পাশের বাসার সেই আঙ্কেলের স্ত্রী বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। বুঝলাম আজ ঘরে সাইক্লোন বা টর্নেডো কিছু না কিছু হবে। তারপর আনিকাকে গেটের সামনে দাঁড় করিয়ে দিয়ে সব বুঝিয়ে বললাম, দেখ, তোর জন্য আজ আমার কপালে ঝাঁটা আছে। আনিকা বলল, কেন, আমি কি করলাম? কেন মানে, তুই যদি ওই আয়শাকে না আসতে বলতি তাহলে তো আর আজ আন্টিটা বিচার দিয়ে যেতে পারতো না। যাই হোক, দেখ, মা মনে হয় অনেক কষ্ট পেয়েছে, আর রাগ তো আছেই। তুই মাকে সবকিছু বুঝিয়ে বলিস, না হলে আজকের রাতের খাবার কিন্তু আমার বন্ধ হয়ে যাবে। আনিকা বলল, তাহলে তো ভালো কথাই। খিলখিল করে হাসছে। শোন, আমি মোটেও মজা করার পরিস্থিতিতে নাই, তাই যা বলছি তাই কর। আচ্ছা বাবা, চিন্তা করিস না তো, আমি থাকতে আমার ভাইটার কিচ্ছু হবে না। তারপর আমি আনিকাকে বাসার গেটের সামনে রেখে মসজিদে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়া শেষে মোনাজাতে একটা চাওয়াই ছিল, যেন আজ মায়ের হাতে ঝাঁটা খেতে না হয়। মসজিদ থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যে হাঁটছি, আর পাশের বাসার আঙ্কেলকে গালাগালি করছি। আর ভাবছি, এগুলো তার স্ত্রীকে বলার কি দরকার ছিল? আর স্ত্রীকে বলছে ভালো কথা,
মাকে এসব না বললে কি হতো না? মা কি না কি মনে করেছে, জীবনেও যা করিনি তার দোষ আজ মাথায় নিতে হবে। দূর, ভাল লাগে না। দুনিয়ার সব বিপদ আমারই চোখে দেখে কেন? এসব ভাবতে ভাবতে খেয়াল করলাম সেই আঙ্কেলটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তাকে দেখে মেজাজটা তো আরো গরম হয়ে গেল। ভাবলাম, মার আমি একা খাবো কেন? ওই ব্যাটারেও একটু মজা বোঝাই, কিন্তু মজাটা বোঝাবো কিভাবে? ওদিক ওদিক তাকাতে দেখলাম অনেকগুলো নুড়ি পাথর পড়ে আছে। মাথায় এখন ওই তৃষ্ণার্ত কাকের গল্পের মতো বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। তবে নুড়ি পাথর কোনো কলসিতে ফেলবো না, ব্যাটার টাকে ফেলবো। তারপর হাতে একটা পাথর তুলে নিলাম। টাক ছিল লোকটি, সম্ভবত সুখ টাক, কিন্তু সিদ্ধান্ত নিলাম আজ ব্যাটার বেলটাকে ফাটিয়ে দুঃখ টাক বানিয়ে দেব। পাথরটি দিলাম ব্যাটার বেলের মধ্যে ছুঁড়ে। পাথরটি লাগতে না লাগতেই লোকটা জোরে একটা চিৎকার দিয়ে উঠল। চারপাশে সব লোক জড়ো হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যে ঘটনাটি পর্যবেক্ষণ করে গলির ভিতরে দৌড়ে পালালাম। আর দৌড় তো আমি মাদ্রাসায় সবসময়ই প্রথম হতাম, তাই কেউ আমাকে ধরতে পারলো না, আর বুঝতেও পারলো না পাথরটি কে মেরেছে। এক দৌড়ে বাসার গেটের সামনে হাজির। এবার একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবছি, লোকটা মনে হয় অনেক ব্যথা পেয়েছে। মনে এখন নানান কথা ঘুরপাক খাচ্ছে। একবার মন বলছে, না শান্ত, তুই এটা ঠিক করিস নাই। আরেকবার বলছে, ঠিকই করেছিস, ব্যাটা তার কাজের ফল পেয়েছে। যাই হোক, যা করার করে ফেলেছি, এখন আর ভেবে লাভ নেই। এখন ঘরে গিয়ে দেখি মা আমার জন্য কি সারপ্রাইজ রেখেছে। তারপর বাসার মধ্যে ঢুকে আমার রুমে চুপি চুপি গেলাম। ঘরের ভিতরে ঢুকে বসতে না বসতে বাতাস ভেসে এলো গুনগুন কান্নার আওয়াজ। বুঝতে পারলাম মা কান্না করছে, আর আনিকা থামানোর অনেক চেষ্টা করছে, কিন্তু মা থামছেই না, গুনগুন করে কেঁদেই চলেছে। আমি তো অবাক, মা আমাকে বকানা দিয়ে কান্না করছে। মায়ের কান্না শুনে আমার অন্তরটাও নীরবে কেঁদে উঠল, কারণ মাকে এর আগে কখনো কান্না করতে দেখেছি বলে মনে পড়ে না। তাও আজ আমার জন্য কান্না করছে। না, এইভাবে বসে থাকলে হবে না, মাকে গিয়ে সরি বলতে হবে, আর সবকিছু বুঝিয়ে বলতে হবে। মায়ের কান্না সহ্য করতে পারছি না, তাই নিজেকে শারীরিক ও মানসিক দুইভাবে প্রস্তুতি করে চলে গেলাম মায়ের রুমে। গিয়ে মায়ের পা ধরে কান্না কান্না ভাব নিয়ে বললাম, সরি মা, আমার জন্য তোমাকে আজ কাঁদতে হচ্ছে, আমাকে মাফ করে দাও মা। আসলে কথা শেষ করতে না করতে মায়ের পাশে একটা ঝাঁটা ছিল, ওটা দিয়ে আমাকে মারা শুরু করলো। মারছে তো মারছেই, থামার কোনো নাম নেই। উফ, কি ব্যথা! এরকম মার অনেক ছোটবেলা খেয়েছি, তা মায়ের হাতে, কারণ বাবা আমাকে কখনোই মারেননি। বাবা সবসময় খুব আদর করতো। যাই হোক, মার খাচ্ছি আর ভাবছি আজ মা আমার জন্য কান্না করছে, তাই মায়ের আমাকে সহ্য করতে হবে। চুপ করে এক জায়গাতে দাঁড়িয়ে রইলাম। তারপর টানা 10 মিনিট মার খাওয়ার পর মুক্তির দেখা মিলল। মা এবার একটু শান্ত হলো। আমি নিজের ঘরে চলে এলাম। এসে শরীরটাকে বিছানার সাথে হেলিয়ে দিলাম। কি ব্যথা! এবার ঘরের দরজার সামনে থেকে হাসির আওয়াজ ভেসে আসছে। আরে আশ্চর্য তো, এইমাত্র মায়ের কান্নার আওয়াজ পেলাম, আর এখন আবার হাসছে। দরজার সামনে দৃষ্টি নিক্ষেপ করতে দেখতে পেলাম আনিকা দাঁড়িয়ে হাসছে। এবার রাগান্বিত কণ্ঠে বললাম, মা কান্না করলো আর আমাকেও মারলো, এখন তোর হাসি পাচ্ছে? তা তো পাবেই। হাসি আরো বাড়িয়ে দিল আনিকা। আমি বললাম, পাবে মানে? তোকে না সবকিছু বুঝিয়ে বলতে বললাম, তুই কিছুই বললি না, তোর জন্য আজ আমাকে মার খেতে হলো। আনিকা বলল, আমার জন্য না জনাব, আপনি আপনার নিজের দোষে মার খেয়েছেন। মানে এখানে আমার দোষ কি? হ্যাঁ, এখানে আপনারই দোষ। এবার তো হাসিটাকে আরো বাড়িয়ে দিল। শোন, ভাল লাগছে না কিন্তু, যা বলার সোজাসুজি বল। মা কান্না করছিল কেন জানেন আপনি? কেন আবার? ওই আন্টিটা বিচার দিয়ে গেল তাই? জি না, মা অন্য কারণে কান্না করেছিল। মানে কেন কান্না করেছিল? আমি তো পুরোই অবাক। মায়ের বিয়ের শাড়িটা যত্ন করে রেখেছিল। মায়ের অনেক শখ ছিল বড় ছেলের বউকে, মানে আপনার বউকে এটা পরতে দিবে, কিন্তু ওটা আজ দেখে ছিঁড়ে গেছে। তা দেখে মা কান্না করেছিল, আর তখনই আপনি গিয়ে সরি বললেন, তাই মা ভেবেছে আপনি শাড়িটা ছিঁড়েছেন। হাসিটা এবারও বাড়িয়ে দিল। তাহলে ওই আন্টিটা কোনো বিচার দেয়নি, উনি এমনি এসেছিলেন। কথাটা শোনার পর আমার মাথায় তো বাজ পড়লো, তাহলে আমি মার খেলাম কেন? এর মধ্যে আবার আনিকা বলে উঠলো, আর হ্যাঁ, ঘুরতে যাবার আগে আমার জামা বের করতে গিয়ে শাড়িটা কোনোভাবে ছিঁড়ে যায়। ছিঁড়লাম আমি, আর মার খেলেন আপনি। এবার ওর হাসিকে থামায়। বলতে বলতে আমার রুম থেকে চলে গেল। আমার তো হার্ট অ্যাটাকের পালা। কি হলো এসব? কার দোষে কে নিল? আমি কি করলাম এখানে? আমি কেন মার খেলাম? আর ওই আঙ্কেলটাকেই বা কেন বিনা কারণে মারলাম? এসব ভাবতে ভাবতে এবার বুঝি পাগলই হয়ে যাব। মাথার চুলগুলি এবার টেনে টেনে পাগলের মতো ছেঁড়া শুরু করলাম। মাথাটা এবার হ্যাং করা শুরু করেছে। এর মধ্যে এশার নামাজের সময় হয়ে গেছে। চারিদিকে এশারের আজান চলছে, তাই তাড়াতাড়ি অজু করে নামাজের জন্য প্রস্তুতি নিলাম। ঘর থেকে যখনই বের হব তখনই দরজার বেলটা বেজে উঠল। এ সময় আবার কি আসলো ভাবতে ভাবতে দরজাটা খুললাম। দরজাটা খুলতেই চমকে গেলাম। পাশের বাসার সেই আন্টি এসেছে, কিন্তু আবার কেন এসেছে? ওই আঙ্কেলটাকে আমি ঢিল মেরেছি তা জানতে পারিনি তো? কিন্তু তা জানবে কিভাবে? আমাকে তো কেউ দেখেনি। কথাগুলো ভাবতে ভাবতে আন্টিকে জিজ্ঞাসা করলাম, আন্টি এখন এই রাতে আমাদের বাসায় আসলেন কি মনে করে? আর বলো না বাবা, তোমার আঙ্কেল খুব ব্যথা পেয়েছে, একটু বরফ লাগাতে হবে, দিতে পারবে বাবা? কি বলেন আন্টি, আঙ্কেল ব্যথা পেয়েছে? একটু দাঁড়ান, এখনই বরফ নিয়ে আসছি। আমি সম্পূর্ণ নিষ্পাপ। তারপর খুব বিচলিত ভাব নিয়ে তাড়াতাড়ি ফ্রিজ থেকে বরফ এনে হাতে দিলাম। এই নেন আন্টি। কিন্তু আঙ্কেলের ব্যথা পেল কিভাবে?
আমি যেন কিছুই জানি না, এইমাত্র আকাশ থেকে বললাম। আন্টি বলল, না মানে তেমন কিছু না, বাসার গেটের সাথে ধাক্কা খেয়েছে। কি হলো? আন্টি মিথ্যা বললো কেন? আঙ্কেলকে তো আমি মারলাম, কিন্তু আন্টি অন্য কথা বলছে, কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, কেউ তো আর বুঝতে পারেনি আমি মেরেছি, এবারের মতো বেঁচে গেলাম। এত কিছু ভেবে আর লাভ নেই। তৎক্ষণাৎ আন্টি বরফ নিয়ে বাসায় চলে গেল। এর মধ্যে মা এসে জিজ্ঞাসা করছে, শান্ত, কে এসেছিল রে? ওই যে পাশের বাসার সকিনা আন্টি। ও, তো কি বললো? ওই তার স্বামী নাকি ব্যথা পেয়েছে, তাই বরফ নিতে আসছিল। ব্যথা? কি ব্যথা পেয়েছে? কিভাবে? এত কিছু জানি না, তুমি গিয়ে দেখে আসো। আমি নামাজে গেলাম, এই বলে নামাজে চলে গেলাম। আর মা সেই আন্টির বাসায় চলে গেল। নামাজ শেষ করে বাসায় এসে রুমে বসে আছি। ভালো লাগছিল না, তাই গজল শুনছিলাম। হঠাৎ আনিকা এসে বলে, ভাইয়া কি হয়েছে জানিস? না, না বললে কিভাবে জানবো? ওই যে পাশের বাসার ওই আঙ্কেলটা নাকি গাঞ্জা বিক্রি করতে গিয়ে ধরা খেয়েছে, তারপর জনগণে আচ্ছা মতো ধোলাই দিয়েছে। তুই জানলি কিভাবে? মা ওনাদের বাসায় গিয়েছিল। মায়ের সাথে তো সকিনা আন্টির খুব ভালো সম্পর্ক, উনি নিজেই বলেছে। ও আচ্ছা, তুই এখন যা। আনিকা চলে গেল। এখন বুঝতে পারলাম আন্টি মিথ্যা বলেছে কেন। আমি যখন ঢিল মারি তখন আঙ্কেল গাঞ্জা বিক্রি করতে যাচ্ছিল। ঢিল মারার পর চিৎকার দেওয়ায় সবাই যখন একত্রিত হয় তখন গাঞ্জাটা পাবলিকের নজরে পড়ে, তখনই ধোলাইটা খায়। যাই হোক, এখন নিজেকে নিজেই বাহবা দিতে মন চাচ্ছে। আমার জন্য এক গাঞ্জাখোর ধোলাই খাইছে। আমি তো অসাধারণ একটা কাজ করেছি। বাহ শান্ত, ইউ আর দ্য গ্রেট। তোর তো তুলনাই হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা তো তোর প্রাপ্য। নিজের প্রশংসায় নিজেই মগ্ন। তারপর রাতের খাবার খেয়ে রুমে এসে দেখি আয়শা মেসেজ দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় যেতে কোনো সমস্যা হয়নি তো? না, তেমন কিছুই হয়নি। ও আচ্ছা, নামাজ পড়েছেন? হ্যাঁ পড়েছি। আপনি? না, কিন্তু কেন পড়িনি তা দয়া করে জিজ্ঞেস করবেন না। আচ্ছা ঠিক আছে, বিষয়টা বুঝতে পারলাম, তাই আর এই বিষয়ে কোনো কিছু বললাম না। তারপর কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। এভাবে বহুদিন কেটে গেল। আয়েশার সাথে কথা বলতে বলতে একসময় বুঝতে পারলাম আমি আয়েশার প্রতি দুর্বল হয়ে পড়ি। তারপর আমি একদিন ওকে বললাম, আয়েশা একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। এতে আবার অনুমতি নেবার কি আছে? না মানে আসলে, হ্যাঁ বলুন না। না মানে আপনার কি, কি আছে? আমার কি আছে? না মানে কিছু না। না না কিছু না। কিছু না হয় কিভাবে? কি বলতে চেয়েছিলেন বলুন। যদি কিছু মনে করেন বলুন তো আগে। আসলে আমি না আপনাকে, জি বলুন। আমি না আপনাকে পছন্দ করি। আমি দেখতে কালো, আমাকে পছন্দ করলেন কি দেখে? দেখুন, আমি আপনাকে পছন্দ করি, এটা বড় কথা। আপনি সুন্দর না কালো, এটা কোনো বড় কথা নয়। যদিও আয়শা বলেছে সে দেখতে সুন্দর না, কিন্তু আনিকা বলেছে আয়শা নাকি দেখতে অনেক সুন্দর। কিন্তু আমি ওকে আজ পর্যন্ত দেখিনি, সবসময় পর্দায় থাকে। আয়শা বলল, শুনুন, আপনার যদি পছন্দ হয় তবে আপনার বাবা মাকে বলুন। তারাই কোনো না কোনো সিদ্ধান্ত নেবেন, কারণ আমি কোনো হারাম সম্পর্কে লিপ্ত হতে চাই না। হ্যাঁ বুঝতে পেরেছি, তবে এখন যেহেতু বেকার আমি, তাই নিজের পায়ে দাঁড়িয়ে বলতে হবে, না হলে মা বাবা অনেক প্রশ্ন তুলবে। প্লিজ সে পর্যন্ত আপনি আপনার বাবা মাকে আপনার বিয়ের ব্যাপারে অন্য কোথাও কথা বলতে না করবেন। তা আল্লাহই ভালো জানেন, কারণ বিয়ে আল্লাহর ইচ্ছাতেই হবে। আপনি চেষ্টা করতে পারেন, আমিও যথাসাধ্য চেষ্টা করব, তবে সম্পূর্ণ বিশ্বাস আল্লাহর উপরেই রাখতে হবে। অবশ্যই আল্লাহ আমাদের এক করবেন, ইনশাল্লাহ। আল্লাহ যদি চান। আচ্ছা, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। সেদিন কথাটা বলার পর এতটুকু শিওর হলাম যে আয়েশাও আমাকে পছন্দ করে, কারণ পছন্দ যদি না করত তবে আমাকে সরাসরি না করে দিত, বাবা মাকে বিয়ের কথা বলতে বলতো না। তাই আমিও নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম, অর্থাৎ চাকরি করার জন্য অনেক জায়গায় আপিল করলাম, কিন্তু চাকরিটা তো আর মামার বাড়ির হালুয়া না যে চাওয়া মাত্র পেয়ে যাব। অনেক কষ্টের পরও কোনো কাজ হলো না। মাঝখান থেকে গাড়ি ভাড়াগুলো আমায় দিতে হলো, তবুও হাল ছাড়লাম না, চেষ্টা চালিয়ে গেলাম। একদিন ফজরের নামাজ পড়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে ঘোরাঘুরি শেষ করে জোহরের নামাজ পড়ে বাসায় আসলাম। বাসায় এসে খাবারের জন্য টেবিলে বসে পড়লাম। টেবিলে খাবারগুলো খুব সুন্দর করে সাজানো ছিল, আর খাবারগুলো দেখতেও খুব সুস্বাদু মনে হচ্ছিল। তাই দেরি না করে খাওয়া শুরু করলাম। খেতে খেতে খেয়াল করলাম যে খাবারগুলো খাচ্ছি এই খাবারের স্বাদ তো মায়ের হাতের রান্নার না, তবে খাবারগুলোর স্বাদটা পরিচিতই মনে হচ্ছে। হঠাৎ মনে পড়লো এটা তো আয়েশার হাতের রান্না, কিন্তু আয়েশা এখানে আসবে কি করে, আর তার রান্নাই বা আসবে কোথা থেকে? তাই একবার ভাবলাম হয়তো মনের ভুল, তাই খাবারের দিকে মনোযোগ দিলাম। কিন্তু খাবার যতই খাচ্ছি ততই মনে হচ্ছে এটা আয়েশার রান্না করা খাবার। এবার প্রশ্নগুলো খুব জটিলভাবে মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ পেছন থেকে আওয়াজ আসলো, খাবারগুলো কেমন হয়েছে? বুঝতে আর বাকি রইল না, আওয়াজটা আয়েশারই। গতবার বলে দিয়েছিলাম খুব সুস্বাদু, কিন্তু মনে মনে ঠিক করলাম এবার আর ভুল করা যাবে না। আয়েশার সাথে একটু মজা করি। আমি বললাম, ছি ছি, এত বিচ্ছিরি খাবার কে রান্না করলো, একটুও স্বাদ নেই, খেয়ে আমার মুখটাই নষ্ট হয়ে গেল। আয়েশা বলল, কি বললেন? রাগান্বিত কণ্ঠে। বুঝতে পারলাম আয়েশা রেগে গেছে, আর মেয়ে মানুষ রেগে গেলে কি হয় তা আর বলতে হবে না, সবাই জানেন। তাই তাড়াতাড়ি পেছনে ঘুরে আয়েশার দিকে তাকিয়ে বললাম, আরে আপনি এখানে কখন আসলেন? আগে বলুন, আপনি কি বললেন, খাবার বিচ্ছিরি হয়েছে? না মানে আমি কখন এই কথা বললাম? আমি তো বললাম এত সুস্বাদু খাবার কে রান্না করলো, তারে তো নোবেল দেওয়া দরকার। সত্যি বলেছেন তো? হ্যাঁ সম্পূর্ণ সত্য কথা। দাঁড়ান আমি নোবেলটা নিয়ে আসি।
আয়শা বলল, হয়েছে, আর অভিনয় করতে হবে না, তাড়াতাড়ি খাবার খেয়ে নেন। তারপর পেট ভরে খাবার খেয়ে নিলাম। এবার অনেক ঘুম পাচ্ছে, কিন্তু আয়শা যেহেতু এখানে, তখন আমাকে ছাদের রুমটাতে যেতে হবে। তাই রুমটাকে পরিষ্কার করার জন্য আনিকাকে সঙ্গে করে নিয়ে গেলাম। আনিকা আর আমি দুজন মিলে রুমটা পরিষ্কার করছি। আমি বললাম, আনিকা, তোর আয়শা আপু এখানে আসলো কেন রে? কেন, সমস্যা নাকি? আমার তো মনে হচ্ছে সমস্যা তোর হচ্ছে। কি? আমার সমস্যা হবে কেন? এই যে তোর রুম ছেড়ে অন্য রুমে আসতে হলো, তাই? শোন, পাকনা কথা বাদ দিয়ে তোকে যেটা জিজ্ঞাসা করেছি সেটা বল। তেমন কোনো কারণে আসে নাই, আমাদের দেখতে মন চাইছিল তাই এসেছে। হো আচ্ছা। আর আমাদের বলতে আমাকে আর মাকে, অন্য কারো কথা ভাবিস না। খিলখিল করে হাসছে। দূর, মনে একটু লাড্ডু ফুটেছিল, তাও শেষ করে দিল। আমি বললাম, আমি কি তোকে বলেছি অন্য কারোর কথা? যা এখান থেকে, গিয়ে তোর আয়শা আপুর সামনে বসে থাক, তোকে প্রাণ ভরে দেখুক। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, তোর এখানে থাকতে আসি নাই। আনিকা চলে গেল। এবার চোখ দুটিকে বুজিয়ে একটু স্বপ্নের জগতে হারিয়ে গেলাম। মোবাইলের অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি আসরের নামাজের সময় হয়েছে, তাই অজু করতে নিচে চলে গেলাম। গিয়ে দেখি আয়শা নামাজ পড়ছে। যদিও পেছন দিক থেকে দেখেছি, তবুও বোঝা যাচ্ছিল যে আয়শার মুখে এখন কোনো পর্দা নাই, মানে মুখটা খোলাই। তাই চেহারা একটু দেখার জন্য সামনের দিকে যেতে চাইলে আয়শা খুব দ্রুত সালাম ফিরিয়ে বলল, দয়া করে এখন এদিকে আসবেন না, আমি এখন নিকাব পরিহিতা নই। আমি আর সামনে না গিয়ে সোফায় বসে বললাম, আচ্ছা, এত পর্দা করার কি কোনো দরকার আছে? আপনি হিজাব পড়তে পারেন না? হিজাব তো পর্দার অংশই। আয়শা মনে হয় রেগে গেল, গলার স্বরটা একটু ভারী করে বলল, আপনাকে কে বলেছে হিজাব পর্দার অংশ? সবাই তো এখন হিজাব করেই পর্দা করে। আমি কত হাজি সাহেবদেরকেও দেখেছি তাদের বউ ও মেয়েকে হিজাব পরিয়ে রাখে, আর অনেক হুজুররা তো বলে মুখ খোলা রাখা যাবে। আয়শা বলল, মাথায় টুপি আর পাঞ্জাবি জুব্বা পরা সুন্নত জেনে হজ করলেই হাজি হওয়া যায় না। যারা পর্দার মূল অর্থই জানে না তারা হজ করে কিভাবে, আর হাজি বা হয় কিভাবে? আমি বললাম, তাহলে আলেমরা যে বলে তা কি ভুল? যেসব আলেম এসব কথা বলে তাদের স্ত্রীদের দেখেন তো কখনো হাত মুখ খোলা রাখে কিনা। এসব আলেম সমাজে ফিতনা ছড়ানোর জন্য এমনটা বলে। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব আলেমদের সম্পর্কে খুব জোরালোভাবে সতর্ক করে গেছেন। তারপর একটা হাদিস শুনিয়ে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় কিছু সংখ্যক মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের নিকট এমন সব অলীক কথাবার্তা উপস্থিত করবে যা না তোমরা শুনেছ, না তোমাদের বাপদাদা শুনেছে। সাবধান, তোমরা তাদের থেকে বেঁচে থাকো এবং তাদেরকে তোমাদের থেকে বাঁচাও, অর্থাৎ সম্পূর্ণরূপে বিরত থাকো, যাতে তোমাদের পথভ্রষ্ট করতে না পারে এবং তোমাদের বিপথগামী করতে না পারে। মুসলিম এবং মিশকাত শরীফে হাদিস নাম্বার 145। কথা শুনে বুঝতে পারলাম আয়শার হাদিস সম্পর্কে ভালো জ্ঞান আছে। জ্ঞানী লোক ভয়ঙ্কর হয়, আর মেয়েরা হয় যদি জ্ঞানী, তাহলে তো ভয়ঙ্করের বাপ হয়ে যায়। আমি আয়শাকে জিজ্ঞাসা করলাম, তাহলে পর্দার মূল অর্থ কি? আয়শা কোরআন থেকে দুটি আয়াত শুনল। হে নবী, তুমি তোমার স্ত্রী, কন্যা ও মুসলিম রমণীগণকে বলো তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের মুখমণ্ডলের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। লম্পটরা তাদের উত্ত্যক্ত করবে না। সূরা আহজাব আয়াত 59। মুমিন নারীদেরকে বলো তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে ও লজ্জাস্থান হেফাজত করে এবং যা প্রকাশ পায় তাছাড়া তাদের অন্যান্য আভরণ প্রদর্শন না করে। তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড়, ওড়না অথবা চাদর দ্বারা আবৃত করে। সূরা আন-নূর আয়াত 31। আয়াত বলার পর আয়শা প্রশ্ন রাখল, এই আয়াত দ্বারা পর্দার ব্যাপারে স্পষ্ট বোঝা যায়, যারা এই আয়াত মানে না অবশ্যই তারা পর্দার ব্যাপারে অজ্ঞ, আর তারা পথভ্রষ্ট। আল্লাহ আমাদের সকল প্রকার ডিজিটাল ও বাতিল আলেমদের ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। পর্দার আলোচনা পুরোপুরি বুঝতে পারলাম। নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, তাই কথা আর না বাড়িয়ে ফ্রেশ হয়ে নামাজে চলে গেলাম। নামাজ শেষে হুজুরকে জিজ্ঞাসা করলাম আয়শার বলা হাদিস আর আয়াত সম্পর্কে। হুজুর বলল, সবকিছু সম্পূর্ণ ঠিক বলেছে, কোনো ভুল নেই। আমি মনে মনে ভাবলাম, বাহ, আয়শা ম্যাডাম তো বড় একজন আলেম হয়ে গেছে। যাক, ভালোই হলো। আয়শাকে বিয়ে করতে পারলে হয়তো অনেক কিছু জানতে পারবো। শুধুমাত্র চাকরিটা ভেজাল লাগিয়ে দিল। এখনো বাসায় কিছু বলতে পারিনি, তবুও হাল ছাড়বো না। চেষ্টা আমাকে করতে হবে। আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করে দিবেন। তারপর বাসায় এসে দেখি আয়শা বাসায় যাবার জন্য রেডি হয়ে আছে। মা বলল আয়শাকে বাড়ি এগিয়ে দিতে। আমি আর আনিকা গিয়ে আয়শাকে তার বাসায় দিয়ে আসলাম। দেখতে দেখতে রমজান মাস চলে এলো, এখনো কোনো চাকরির দেখা মিলল না। চাকরিটা মনে হয় না এই কপালে আর জুটবে বলে। রমজানের প্রথম দিন সেহরি খেয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিতে আয়শার মেসেজ দেখলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। এটা কি মাস জানেন? কি মাস আবার? মে মাস? আরে আমি সেটা বলছি না, এখন রমজান মাস। আর সেহরির সময় মেসেজ দিয়েছিলাম, রিপ্লাই দিলেন না কেন? রোজা কি রাখেননি? না না না, রোজা রেখেছি, মোবাইলে চার্জ ছিল না। ও, ফোনে সবসময় চার্জ দিয়ে রাখবেন, কখন কারো জরুরি দরকার হলে যেন সে নিরাশ না হয়। আমি বললাম, ওকে, আর হবে না। আয়শা বলল, আর শুনুন, এটা রমজান মাস,
এই মাস ইবাদতের মাস এবং এই মাসে বেশি বেশি তওবা করবেন আর দোয়া করবেন সবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 4টি আমলের কথা বেশি গুরুত্ব দিয়ে বলেছেন। 2টি হলো বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য, একটি বেশি বেশি কালেমা পড়া এবং দ্বিতীয়টি ইস্তেগফার পড়া, আর 2টি হলো বান্দার নিজের জন্য, আল্লাহর নিকট জান্নাত চাওয়া, জাহান্নাম হতে মুক্তি চাওয়া। ওকে, আমলগুলো করার চেষ্টা করব। অবশ্যই। আর প্রতিদিন কম করে হলেও 2 পারা কোরআন শরীফ পড়বেন। কি মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। এখনই কোরআন শরীফ তেলাওয়াত করতে বসেন। এখনই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। দেখতে দেখতে প্রায় রমজান মাস শেষের দিকে। এই রমজান মাসটা বেশ আমলের সাথেই কেটেছিল, আর অন্যরকম একটা ভালো লাগাও কাজ করছে। একদিন দুপুর 3টা বাজে আয়েশা আমাকে ফোন দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু বের হতে পারবেন? কেন, কোথায়? আপনার বাসার সামনে। আমি রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি। ও দাঁড়ান, এক্ষুনি আসছি। তাড়াহুড়ো করে একটা নতুন শার্ট পরে ছুটে গেলাম গেটের বাইরে। গিয়ে দেখি আয়েশা একাই রিক্সায় বসে গেছে। আমাকে দেখে রিক্সায় উঠে বসতে বলল। রিক্সায় ওঠার পর আমি বললাম, আজকে হঠাৎ এভাবে রিক্সা নিয়ে এলেন যে? জরুরি কোনো কাজ আছে? না, তেমন কিছু জরুরি না। আমি বললাম, আর এই গরমে রোজা রেখে বোরকা পরে বের হয়েছেন যে, আপনার তো কষ্ট হচ্ছে। এই আর কি কষ্ট, এর চেয়ে কত কষ্ট পরকালে মানুষকে সইতে হবে। তা তো ঠিক। তারপর কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। আজ মনে হচ্ছে আয়েশার মনটাও ভালো নেই। কথার মাঝে হতাশা খুঁজে পাচ্ছি। আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়? বেশি কথা না বলে চুপ করে বসে থাকেন। বেশ কিছুক্ষণ চলার পরে রিক্সা এসে থামলো একটা শপিং মলের সামনে। রিক্সা থেকে নেমে ভাড়া দিতে যাব, কিন্তু সেটাও আয়েশা দিয়ে দিল। ভাবলাম আজ ওর সাথে একা প্রথম বের হলাম, আর ও আজকেই ভাড়া দিয়ে দিল। যাই হোক, কিন্তু শপিং মলে নিয়ে আসলো কেন? এখানে আবার কি কাজ? ভাবতে ভাবতে আয়েশার সাথে শপিং মলে ঢুকলাম। আয়েশা আগে হাঁটছে, আমি তার পেছনে। হঠাৎ একটা পাঞ্জাবির দোকানের সামনে দাঁড়ালো। তারপর আয়েশা আমার মাপের 5টা পাঞ্জাবি পায়জামা কিনলো। বাকি মার্কেট ঘুরে আতর কিনলো, টুপি কিনলো, জুতা কিনলো। আমি কিছুই বুঝতে পারছি না হঠাৎ এগুলো কিনে দেওয়ার মানে কি। আমাকে বললে তো আমি নিজে কিনে নিতে পারতাম। তারপর শপিং মল থেকে বের হয়ে আবার একটা রিক্সায় উঠে পড়লো। এবার মনে মনে ভাবলাম, এবার ভাড়াটা আমি দিব। রিক্সা চলছে। একটা ঝিলের পাড়ে এসে রিক্সাকে থামতে বলে নেমে গেল। এবার ভাড়াটা আমি দিলাম। ঝিলের পাড়ে হালকা হালকা বাতাস বইছে। আয়েশা দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, দুজনে পাশাপাশি। পরিবেশটা অনেক ভালো লাগছিল, যা বলে বোঝাতে পারবো না। কিন্তু মনের মধ্যে কিছু প্রশ্ন যেন ভালো লাগাটা সম্পূর্ণভাবে উপভোগ করতে দিচ্ছিল না। আয়েশা আজ হঠাৎ কেন রিক্সা নিয়ে আমাদের বাড়ির সামনে আসলো? কোনো শপিং মলে নিয়ে গিয়ে এত কিছু কেন কিনে দিল? কেনই বা ঝিলের পাশে এসে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে? এগুলো মনের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি করলো। হঠাৎ আয়েশা আমার দিকে তাকিয়ে বলল, একটা কথা রাখবেন? কি কথা বলেন? আমি আপনার কোন কথাটা রাখিনি? আপনি আগামীকাল থেকে আর শার্ট প্যান্ট পরবেন না। হে আবার এমন কি কথা? এইভাবে কথাটা উড়িয়ে দিলে চলবে না। আপনি মুসলমান, তাই আপনার পোশাকটা সুন্নতি তরিকায় হওয়াটাই উচিত। যা বলছি মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা দেখুন, পরকালে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পেতে চান, তাহলে তাকে অনুসরণ করতে হবে। তাই আমার একটাই অনুরোধ, শার্ট প্যান্ট পরা বাদ দিবেন আগামী 1 সপ্তাহের ভেতরে। আচ্ছা, বেশি কথা না বলে কথায় শুধু সম্মতি দিয়ে যাচ্ছি। দেখুন, আপনার বাবা মায়ের অনেক আশা যে আপনাকে তারা আলেম বানাবে, কিন্তু আপনি যদি তাদের আশা পূরণ না করেন, তাহলে তারা খুব কষ্ট পাবে। আর তাদের কষ্ট দিলে আপনাকে পরকালে শাস্তি পেতে হবে। আর শুধু আলেম হলেই হবে না, আমলদার আলেম হতে হবে। আগে নিজে সংশোধন হয়ে অপরকে সংশোধন করতে হবে। আপনারা যদি হাদিস কোরআন না শিক্ষা দেন, তাহলে কারা দিন ইসলামের খেদমত করবে? কিন্তু আজ এত কথা বলার কারণ কি জানতে পারি? অবশ্যই জানবেন। তার আগে আরো কিছু বলার আছে। অনুমতি দিলে বলবো। হ্যাঁ বলুন। আর মা বাবার খেদমত করবেন, তাদের কখনো কষ্ট দিবেন না। আর যত কিছু হোক, নামাজ ছাড়বেন না। আর জীবনের সব চাওয়া একমাত্র আল্লাহ পাকের কাছে চাইবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের জুতার ফিতাও ছিঁড়ে যায়, তাহলে সেটা তোমরা আল্লাহর কাছে যাও। হ্যাঁ বুঝতে পারলাম, কিন্তু কেন বললেন কথাগুলো আজ? আগে বলুন কথাগুলো রাখবেন কিনা। হ্যাঁ রাখবো। আজকে এই কথাগুলো বলার কারণ হলো, আগামী 1 সপ্তাহ পর আমার বিয়ে। কথাটা শোনার পর মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি কি বললেন? বিয়ে মানে? হ্যাঁ ঠিকই শুনেছেন, কিন্তু এমনটা তো হবার কথা ছিল না। হ্যাঁ, কিন্তু পরিবারের কাছে আমি অসহায়। আমি কিছুই করতে পারবো না। বাবা মা হঠাৎ সবকিছু ঠিক করেছেন। আমি বাবা মাকে কষ্ট দিতে পারবো না। দয়া করে আমাকে ক্ষমা করবেন। নিজের অজান্তেই হয়তো আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। আর ভাববেন না যে আমি নেই। আমি ছিলাম আপনার পাশে, আমি আছি আপনার পাশে এবং ভবিষ্যতেও থাকবো। এটাই ভাববেন সব সময়। আর এই পাঞ্জাবি পায়জামার মধ্যে যেটা পছন্দ হয় সেটা পরে বিয়েতে আসবেন। এটা আমার অনুরোধ। আর আশা করি এই শেষ উপহারটুকু রাখবেন। কথাগুলো বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। আমি পাঞ্জাবিগুলো হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। চারিদিকে নীরবতা আমাকে জানিয়ে দিচ্ছিল, এই দুনিয়াতে সবাই সবকিছু পায় না। দুনিয়ার নিয়মই এটা। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুক্ষণ কাঁদলাম। কিছুই ভালো লাগছে না। কোনো কিছুতেই মন বসছে না। একটা হতাশা আমাকে সারাক্ষণই তাড়া করে বেড়াচ্ছে। কখন যে চোখ থেকে পানি বের হচ্ছে নিজেও বুঝতে পারছি না।
তারপর থেকে আয়েশার সাথে আর আমার কথা হয়নি। সেদিন থেকে নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ওকে পাওয়ার জন্য ফরিয়াদ করতাম। কেটে গেল এভাবে 4টি দিন। আজ ঈদের দিন, কিছুই ভালো লাগছে না। প্যান্ট শার্ট সব পুড়ে ফেলেছি। আজকে আয়েশার উপহার দেওয়া পাঞ্জাবির মধ্যে থেকে একটা পাঞ্জাবি পায়জামা পরলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম খুব সুন্দর দেখাচ্ছে আমাকে। আয়েশার চয়েস আছে বলতে হবে। ভাবতে ভাবতে আবারও চোখের কোণে পানি জমে গেল। তখনই ফোনটা বেজে উঠলো। এক বন্ধু ফোন দিয়ে ডাকলো। গেলাম বন্ধুর সাথে দেখা করতে। গিয়ে দেখলাম ও সিগারেট খাচ্ছে। তো আমি ওকে বললাম, সিগারেট খাচ্ছিস কেন? ভাই কষ্টে। আরে ভাই, এই খুশির দিনে কষ্ট কিসে? ভাই, ওই যে সাদিয়ার সাথে প্রেম করতাম, ওর সাথে ব্রেকআপ হয়েছে গত 3 দিন আগে। একটা নতুন ছেলের সাথে প্রেম করে। আমি ওকে বললাম, তুমি চলে গেলে কি নিয়ে থাকবো? নীলা বলল, কেন, সিগারেট নিয়ে থাকবা? তোর প্রেমিকা তোকে নেশার রাস্তা চিনিয়ে দিয়ে চলে গেল, আর আমি যাকে ভালোবাসতাম সে আমাকে ইসলামের সঠিক পথ চিনিয়ে দিয়ে চলে গেছে। আরো কিছু কথোপকথনের পরে ওর থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আজ আয়শার বিয়ে। বাবা মা সবাই চলে গেছে, শুধু আমি রয়ে গেলাম। পরে যাব এই কথাটা বলে। বৃষ্টি নেমেছে খুব। এমন পরিবেশ ও পরিস্থিতিতে বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে, তাই ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিস্তব্ধ হয়ে ভিজছি। চোখ বেয়ে বোধহয় পানি পড়ছে। বৃষ্টি তো তাই বোঝা যাচ্ছে না। নিস্তব্ধ হলেও ভেতর থেকে যেন নিস্তব্ধতা নেই। ভেতর থেকে শুধু হাহাকারের প্রতিধ্বনি। বেশিক্ষণ আর এই নিস্তব্ধতা ধরে রাখতে পারলাম না। হঠাৎ একটা চিৎকার দিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম আর ইচ্ছে মতো কান্না করলাম। এই কান্না কারো কানে পৌঁছাবে না। এই কান্নার সাক্ষী থাকবে শুধু বৃষ্টি। তবে পৃথিবীর সবচেয়ে কষ্টের কান্নার মধ্যে এটি হবে শ্রেষ্ঠ। বেশ কিছুক্ষণ পর ঘরে চলে আসলাম। মোবাইলে রিং বাজছে। কল ধরতেই ওপাশ থেকে আনিকা বলছে, ভাইয়া তাড়াতাড়ি আয়শা আপুদের বাসায় আয়। সে কখন বললি আসবি, এখনো আসলি না? আর বিছানার ওপর যেটা রাখা আছে সেটাই পরে আয়। আনিকা একটা পাঞ্জাবি চয়েস করে রেখে গেছে, ওইটা পরেই চলে গেলাম বিয়ে বাড়িতে। আয়শাদের বিয়ে বাড়িতে যেতেই ওদের গেটের সামনে দাঁড়ানো সবাই বলতে লাগলো, জামাই এসেছে, জামাই এসেছে। আমি ভাবলাম আমার পেছনে আসছে মনে হয়, তাই সাইড দেওয়ার জন্য সরে দাঁড়ালাম। ওমা, আমি দেখি সবাই আমাকে দেখে বলছে জামাই এসেছে। আমি পুরোই বোকা হয়ে গেলাম। এরই মধ্যে আনিকা এসে আমাকে পাগড়ি পরিয়ে দিল। তারপর সবাই আমাকে ভেতরে নিয়ে গেল, বরের আসনে বসালো। এই আনিকা, এখানে কি হচ্ছে রে? তোকে অত কিছু জানতে হবে না, চুপ করে সবাই যা বলে তা কর। বিয়ে হলো। বউসহ বাড়িতে আসলাম। বাড়ি পুরো সাজানো, আর আমি আয়শাদের বাসায় যাওয়ার পূর্ব পর্যন্ত বাড়ি সাজানো ছিল না, কিন্তু আসার পর দেখে সব সাজানো। কিন্তু কাকে বিয়ে করলাম আর কেন বিয়ে করলাম কিছুই বুঝতে পারছি না। মাকে, আনিকাকে, সবাইকে জিজ্ঞেস করলাম যে কি করলে তোমরা এটা, কিন্তু যাকে জিজ্ঞাসা করি সেই কিছু না বলে মুচকি হাসে। মা বলল, আগে তোর রুমে যা। গেলাম রুমে, গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে, মানে যিনি বর্তমানে আমার বউ। তারপর কাছে গেলাম, গিয়ে দেখি মেয়েটা ঘোমটা লম্বা করে দিয়ে বসে আছে। এখন মেয়েটাকে দেখবো কিভাবে? ঘোমটা সরাবো যে লজ্জা লাগছে, তাও সরালাম। সরিয়ে দেখলাম এক অপূর্ব সুন্দরী মেয়ে বসে আছে। মেয়ে দেখেছি, কিন্তু এত সুন্দর মেয়ে কখনো দেখিনি। আমি মেয়েটাকে নাম জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার নামটা জানতে পারি? নাম তো আগে থেকেই জানেন। না, আমি তো জানি না। গলার আওয়াজটা পরিচিত লাগছে। বলল, আপনি কেমন পুরুষ, যাকে বিয়ে করলেন তার নামটাও জানেন না? না। আর জেনেই বা লাভ কি? ভালোবাসছেন একজন মেয়েকেই, তাও আবার তাকে না দেখি। এবার আমার মাথার ঘন্টা বাজলো যে এই মেয়েটা জানলো কিভাবে। একটু চিন্তা করার পর বুঝলাম এই কণ্ঠকার। আপনি আয়শা, তাই না? হ্যাঁ জামাই। আমি ভাবতেও পারিনি আয়শা এতটা সুন্দরী হবে। আচ্ছা চলুন 2 রাকাত নামাজ আদায় করি আগে। তা তো করবই, কারণ যাকে আল্লাহ পাকের কাছে চেয়েছি আজ তাকেই তো পেয়েছি।